স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার সাউন্ডটা মনে হয় অফ করা আছে, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। মিথিলা, জি স্যার। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। একটু কানেকশনের প্রবলেম হয়েছিল তো এই জন্য শুনতে পাচ্ছিলাম না। এখন তো সবাই শুনতে পাচ্ছেন আমাকে নাকি? জি স্যার। ওকে, তাহিরিয়া, আফিয়া, মিথিলা, তারপরে সামান্তা, রাফিয়া, সুলতানা, শৌখিন, সাদিয়া ইসলাম, সুপ্তি, আরে গ্যালাক্সি G7, এটা আবার কে রে? এই নামে তো কাউকে দেখি নাই কোনোদিন। আচ্ছা, একটু আমার সাথে একটু শেয়ার করে দেখেন। আপনাকে রসায়ন ক্লাস শুরু হয়েছে। রসায়ন ক্লাসের গত ক্লাসে আমরা কি করাইছিলাম বলেন? অ্যাসাইনমেন্ট দেয়া ছিল। অ্যাসাইনমেন্টটা সবাই জমা দিয়েছেন নাকি মনি? জি স্যার। সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? জি স্যার। ওকে মনি, এখন প্রশ্নটা হচ্ছে জি আমরা স্যার। এই সপ্তাহে শুধুমাত্র প্রথম রসায়নের ক্লাসটা পেলাম। এখন এই রসায়ন ক্লাসে সরকার থেকে আমাদের যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, যতটুকু আলোচনা করতে পারি। এখন দেখেন তো, সরকার থেকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস কি আপনাদের কাছে আছে? সবার কাছে আছে মনি? সিলেবাসটা আছে? আচ্ছা, সিলেবাস না থেকে থাকে আপনারা জুম ক্লাস যে আছে, আমাদের জুম আছে না, সরি জুম না, কি গুগল ক্লাসরুম, এই গুগল ক্লাসরুমে ক্লাস 9 এর সায়েন্সের ইয়াটার মধ্যে যাবেন, গেলে দেখবেন কেমিস্ট্রি সাবজেক্ট দেয়া আছে এবং এখানে কোন সপ্তাহে কয়টা করে ক্লাস কোন বিষয়ের উপরে নেওয়া হবে এটা সুন্দর করে দেয়া আছে। এটা আমার কাছেও আছে, আমি এটা ডাউনলোড করে নিয়েছি, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে আজকের ক্লাসে কি হলো, আগামী ক্লাসে আবার কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ওই বিষয়ের উপরে আপনি যদি একটা প্রিপারেশন থাকে তাহলে আমার মনে হয় আপনাদের ভালো হবে আর কি। তাহলে ভালো মতো আমাদের সাথে ক্লাস করতে পারবেন। কোনো বিষয় যদি অজানা থাকে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আবার আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়ে যদি আগের থেকে আপনি প্রস্তুতি থেকে থাকে তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, তাহলে আজকে দেখেন আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনার চতুর্থ অধ্যায়ের প্রথম যে দুইটা ক্লাস দেওয়া আছে, চতুর্থ অধ্যায়ে দুইটা ক্লাস দেওয়া আছে। আপনারা ওখানে গেলে দেখতে পারবেন চতুর্থ অধ্যায়ে ক্লাস দেওয়া আছে দুইটা, এবং চতুর্থ অধ্যায়ের এই এবারে রসায়নের ক্লাস 9 এর রসায়নের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনারা যদি যাদের কাছে সিলেবাসটা নেই তারা আমার মনে হয় যদি পারেন একটু খাতায় লিখে নিতে পারেন। আমি একটু বলে দিচ্ছি যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই এই চতুর্থ অধ্যায়ে আমরা 2 দিন আলোচনা করব, আজকে আলোচনা করব এবং কালকে আলোচনা করব। এই দুইটা ক্লাসের মধ্যে আমি চতুর্থ অধ্যায়টা শেষ করে দেব। আচ্ছা, এখানে যে বিষয়বস্তুগুলো নির্ধারণ করা হয়েছে এবার 9 এর ক্লাসে, সেটা হচ্ছে 1 নাম্বারটা আপনার 1 নাম্বার যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের সাথে পর্দা সারণীর প্রধান গ্রুপগুলোর সম্পর্ক নির্ণয় করতে পারবেন। অবশ্যই প্রথম থেকে 1 থেকে 30টা মৌলের মধ্যে হতে হবে, এখানে নির্দিষ্ট করে বলা আছে। তার মানে আপনারা এটা মোটামুটি জানেন, যেটা আপনাকে ক্লাসে আমরা তখন স্কুলে ক্লাস করাইছিলাম তখন হয়েছিল কিনা জানি না, তারপরে আমি আবার একটু আলোচনা করব। তাহলে প্রথম টপিকসটা কি আলোচনা করা আছে? প্রথম টপিকসটা আলোচনা করা আছে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবেন, এবং এই ইলেকট্রন বিন্যাস করে দেখবেন সর্বশেষ কক্ষপথের অর্থাৎ শেষ নাম্বার কক্ষপথে ইলেকট্রনের সাথে মৌলের পর্দা এবং গ্রুপ এটা কি ওতপ্রোতভাবে জড়িত, সেটা কি সবাই জানেন তো মোটামুটি নাকি? আমরা শিখেছিলাম না ক্লাসের মধ্যে কিনা জানি না, যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে ওই মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায়। এখন এই পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় আপনারা কি পারেন? মানে সবাই কি পারেন? আচ্ছা, অনেকেই পারেন, অনেকে পারেন অনেকে পারেন না। আমি একটু শর্টকাটে আলোচনা করব, কারণ প্রথম টপিকস এটা দেওয়া আছে। ওকে মনি, এরপরে দ্বিতীয়টা দেখেন একটা মৌলের পর্যায় শনাক্ত করতে পারবো। এই যে পর্যায় মানে কি? আমি যেটা বললাম সেখানে দুইটা জিনিস আছে, একটা পর্যায় শনাক্ত করা আর একটা গ্রুপ শনাক্ত করা। তাহলে পর্যায় শনাক্ত করতে পারবে, গ্রুপ শনাক্ত করতে পারবে। তারপরে আরেকটা জিনিস লেখা আছে পর্যায় সারণীতে কোন একটা মৌলের অবস্থান জেনে এর ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। এটাও আমরা মোটামুটি আলোচনা করব। এবং তারপরে সবশেষে যেটা আছে সেটা হচ্ছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করে সেটা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা ব্যাখ্যা করব, মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তাহলে এটা যদি ব্যাখ্যা করতে চাই অবশ্যই কয়টা করতে হবে? 1 থেকে 30টা মৌলের মধ্যে থাকতে হবে। এখন আপনাদের আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি। এখানে টোটাল নিয়ম আছে 4টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য নিয়ম হচ্ছে 4টি। এই 4টা নিয়ম আমি আপনাকে একটু শেখানোর চেষ্টা করব, সবাই একটু লক্ষ্য করেন। আপনার কাছে যদি খাতা কলম থেকে থাকে, যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা এখনো জানেন না তারা একটু আমার থেকে শিখে না। তবে অবশ্যই আমি একটু শর্টকাটে আলোচনা করব। আপনি একটু খাতার দিকে দেখেন, আমি একটা খাতা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এই যে খাতাটা দেখতে পাচ্ছেন, এই খাতাতে আমি 2-1টা জিনিস একটু দেখানোর চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখতে পান কিনা। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে গেলে আপনি প্রথমে যে মৌলের অবস্থানটা নির্ণয় করবেন সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে উনি? ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। এখন ইলেকট্রন বিন্যাস যদি করতে যান, প্রথমে যে মৌলটা নেব সেই মৌলটার নাম আমি লিখলাম সোডিয়াম। কি লিখলাম উনি? সোডিয়াম। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার খাতা কি সবাই দেখতে পাচ্ছেন? লেখাটা একটু হালকা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না সেভাবে। আচ্ছা, একটু কাছে হলে মনে হয় সুবিধা হয়, তাই না উনি? হ্যাঁ স্যার। এখন এটা কাছে কিভাবে নিয়ে আসবো? স্যার বড় করে লেখেন। আচ্ছা দেখেন, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন একটু খাতাটা আমি কাছে নিয়ে আসলাম, এখন আমার মনে হয় দেখতে পাচ্ছেন। যদি না দেখতে পারেন আমাকে বলবেন, আমি আরো কাছে নিয়ে এসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আপনারা করেন 1s2, তারপরে হবে 2s2, 2p6, তারপরে হবে 3s1। বলেন এটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হলো? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস হলো মনি? সোডিয়ামের ইলেকট্রন। এখন এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে গেলে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা জিনিস দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে, এখানে টোটাল কক্ষপথ কয়টা আছে? কয়টা কক্ষপথ আছে বলতে পারবেন? একটা, দুইটা এবং এই যে একটা। তাহলে কয়টা কক্ষপথ আছে মনি? 3টা কক্ষপথ আছে। এখন বলেন তো এই যে শেষ কক্ষপথে শুধুমাত্র কি অরবিটাল আছে? এস অরবিটাল আছে। এস অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কয়টি আছে? একটি ইলেকট্রন আছে। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এখন আমরা পর্যায় নির্ণয় করার সূত্র শিখব। কি নির্ণয় করার সূত্র শিখব মনি? পর্যায়। এই পর্যায় নির্ণয় করব। এখন বলেন
সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলে যে জিনিসটা পাওয়া গেল এখান থেকে সোডিয়ামের পর্যায় কত হবে বলতে পারবেন কেউ? 3 হবে স্যার, 3 নাম্বার পর্যায়। বলে দিচ্ছি, দেখেন কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যেটা শেষ কক্ষপথ পাওয়া যাবে সেটাকে তার কি বলা হয়? পর্যায় বলা হয়। অর্থাৎ একটা মৌলের সর্বশেষ কক্ষপথকে তার কি বলা হয়? পর্যায় বলা হয়। মনে থাকবে? তাহলে এইতে দেখেন এই মৌলটার সর্বশেষ কক্ষপথ আছে 3, এই জন্য পর্যায় সংখ্যা কত হবে? 3 হবে। এরপরে আমরা যে জিনিসটা নির্ণয় করব সেটাকে বলা হয় গ্রুপ। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা পর্যায় লাগে আর একটা কি লাগে মনি? গ্রুপ লাগে। আচ্ছা, তাহলে পর্যায় 3 হলো, এখন গ্রুপ। এই গ্রুপ নির্ণয় করার জন্য প্রথম নিয়ম আমি এখন বলে দিব, সেটা হচ্ছে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে, আমি আবারও বলছি, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে তাহলে ওই s অরবিটালে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যাকে ওই মৌলের গ্রুপ সংখ্যা বলে। আমি আবারও বলছি, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন সংখ্যাকে তার কি বলা হয়? গ্রুপ সংখ্যা বলা হয়। তাহলে বলেন তো এই মৌলের কয়টা গ্রুপ সংখ্যা হবে? গ্রুপ সংখ্যা কত হবে কেউ বলতে পারবেন? 1 হবে স্যার। হ্যাঁ, তাহলে আমি যে নিয়মটা বললাম সেই নিয়মের সাথে একটু মিলিয়ে নেন। দেখেন তো এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র s অরবিটাল আছে। আমি বলছিলাম শুধুমাত্র s অরবিটাল থাকলে ওই s অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই কয়টা ইলেকট্রনকে তার কি বলা হয়? গ্রুপ সংখ্যা। সুতরাং সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত? 1। এই তো 1 নাম্বার নিয়মটা হয়ে গেল। এখন আমরা কোনটা করব? 2 নাম্বার নিয়মটা করাবো। 2 নাম্বার নিয়মের ইলেকট্রন বিন্যাস করার সময় আমাকে অবশ্যই মনে রাখতে হবে সালফারের ইলেকট্রন বিন্যাস করব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করব মনি? সালফারের ইলেকট্রন বিন্যাস করব। অনন্যা শুনতে পাচ্ছেন? জি স্যার। মনি আপনি যে আছেন একটু মাঝে মাঝে সংকেত দিন, ঠিক আছে? তাহলে সালফারের ইলেকট্রন করব। আচ্ছা, তাহলে একটু সাহস পাই, বুঝেন না? এটা হোহা করেন। তাহলে এখানে দেখেন সালফারের ইলেকট্রন বিন্যাস করব। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। এই 16 যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই, আপনারা সবাই মোটামুটি ইলেকট্রন বিন্যাস জানে, 1s2 2s2 2p6 3s2 3p কত। আপনারা খালি চেক করবেন আমারটা ঠিক আছে কিনা। মনে করবেন আমি জানি না, আমারটা লেখা ভুল হচ্ছে কিনা, এগুলো একটু দেখবেন মনি। 1s2 2s2 3s2 3p কত হবে? 4 হবে। এই সালফারের ইলেকট্রন বিন্যাস। এখন প্রশ্নটা হচ্ছে সালফারের যে ইলেকট্রন বিন্যাস আপনারা লিখলাম, আমরা যে লিখলাম, এখানে দেখেন কিছুক্ষণ আগে আমি পর্যায় বের করা শিখেছি। পর্যায় কত হবে বলেন? 3। আচ্ছা, আর কাকে বলবো? এখানে কে কে আছে দেখি একটু। তাহিরা আছে, জয়িতা আছে, মিথিলা আছে, আফিয়া আছে, সামান্তা আছে। এই সামান্তা বলেন, শুনতে পাচ্ছেন মনি? পাচ্ছি স্যার, বলেন। এই মৌলের পর্যায় যে 3 হলো, একজন বললো যে এই মৌলের পর্যায় সংখ্যা হচ্ছে 3। এখন বলেন তো কেন 3 হলো? তাদের বলেন, সময় কম। পারবো না স্যার। পারবেন না? ভেরি গুড স্যার আমি পারবো। কে পারবেন? কে বললেন? আফিয়া। স্যার এখানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে, এজন্য পর্যায় 3। হ্যাঁ, কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথই হচ্ছে তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। আমি বলেছিলাম সর্বশেষ কক্ষপথকে কি বলা হয়? পর্যায় সংখ্যা। তাহলে এখানে কয় নাম্বার কক্ষপথ? শেষ কক্ষপথ। 3 নাম্বার কক্ষপথ হচ্ছে শেষ কক্ষপথ, এই জন্য 3 নাম্বার কক্ষপথকে আমরা কি বলবো? পর্যায় বলবো। তাহলে সালফারের পর্যায় কত ধরেছি? 3। বুঝতে পেরেছেন? এরপর আমরা গ্রুপ সংখ্যা বের করব। এই গ্রুপ সংখ্যার নিয়মটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, দেখেন আপনারা খাতায় নোট করলে করতে পারেন। যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে s এবং p অরবিটাল পাশাপাশি থাকে, s এবং তারপরে যদি p অরবিটাল থাকে, ভালো করে বোঝেন, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে যদি s এবং তারপরে যদি p অরবিটাল থাকে, তাহলে এই s এবং p অরবিটালের টোটাল যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সাথে আমরা 10 যোগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? গ্রুপ সংখ্যা বলবো। গ্রুপ, মনে থাকবে? তাহলে এই মৌলের গ্রুপ সংখ্যা কত হবে? s অরবিটালে আছে 2টি, অরবিটালে আছে 4টি, 4 আর 2 6, তার সাথে 10 যোগ করলে 10 আর 6 কত হলো মনি? 16 হয়ে গেল। ওকে, এরপরে আমরা ইলেকট্রন বিন্যাস করব হচ্ছে সোডিয়াম এত এত গেল। আয়রনের ইলেকট্রন বিন্যাস করেন। আয়রন কত বলেন? 26।
যে কোনো কিছু লিখতে পারেন, আয়োডিন লিখতে পারেন, ম্যাঙ্গানিজ লিখতে পারেন, কোবাল্ট লিখতে পারেন, নিকেল লিখতে পারেন, যে কোনো একটা মৌল এখানে লিখবেন। তাহলে 26 এর ইলেকট্রোবিন্যাস করলে কত আছে 1s2, তারপরে আসবে 2s2, তারপরে আসবে 2p6, তারপরে আসবে 3s2, 3p6, তারপরে 3d4s। আমি কিন্তু একবার একটু সাজায় লিখছি মনে দেখেন, সেটা হচ্ছে 3d, এখানে আসবে 6টা ইলেকট্রন, বুঝতে পেরেছেন? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, তারপরে 3d হবে। আমি একবারে সাজায় লিখলাম। ওকে, ইলেকট্রন বিন্যাস এটা মোটামুটি আপনারা সবাই জানেন। আচ্ছা, এরপরে এই যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দুইটা জিনিস বের করব, একটাকে বলা হবে পর্যায় বের করব, আর একটাকে বলা হয় গ্রুপ বের করব। তাহলে বলেন তো পর্যায় কত, কে বলতে পারবেন? 4 হবে স্যার। হ্যাঁ জয়িতা, পর্যায় হবে 4। আচ্ছা, তাহলে এই মৌলের পর্যায় সংখ্যা 4। কেন 4 হলো? কারণ শেষ কক্ষপথ দেওয়া ছিল 4 নম্বর কক্ষপথ। আচ্ছা, এখানে পর্যায়। এরপরে আমরা কি করব, গ্রুপ নিয়ে আলোচনা করব। যখন গ্রুপ নিয়ে আলোচনা করব তখন দেখব যে আমি বলেছিলাম গত ক্লাসে, আপনাকে ক্লাস হয়নি, তারপরে আমি কাকে যেন বললাম যে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে ডি আর এস এই দুটো যদি পাশাপাশি থাকে, ভালো করে বুঝেন কি কি বলছি বলেন, ডি এবং এস এই দুটো অরবিটাল যদি পাশাপাশি থাকে তাহলে এই দুটো অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাকে তার গ্রুপ সংখ্যা বলে। তাহলে এখানে ডি অরবিটাল আছে 6টা আর এস অরবিটালে কয়টা আছে 2টা, 6 আর 2 দুটা যোগ করলে কত হয় মানে 8 হয়। এই এইটার গ্রুপ সংখ্যা হবে 8। সবাই কি বুঝতে পারছেন? গ্রুপ সংখ্যা কত হবে 8 হবে। আচ্ছা, এই তিনটা নিয়মই আপনাদের বইয়ে দেওয়া আছে। এবং আমি আর একটা নিয়ম শিখাবো, সেটা একটু মনে রাখবেন। আর্সেনিক মৌলের নাম দিলাম, আর্সেনিক 33। আপনি অন্য কোনো মৌলের বের করতে পারবেন, তবে যদিও বইয়ে দেওয়া আছে 30 পর্যন্ত, এই জন্য আপনাকে টোটাল এই তিনটা নিয়মই দেওয়া আছে। কয়টা নিয়ম দেওয়া আছে মনি? 3টা। কিন্তু আমি তারপরে আরেকটা নিয়ম একটু শিখিয়ে দিচ্ছি, যে মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। এই 33 মৌলের যখন পারমাণবিক সংখ্যা লিখবো মানে পর্যায় সারণী কি পুরাটাই মুখস্থ থাকতে হবে? মুখস্থ না, 9-এ মোটামুটি 30টা মুখস্থ করবেন এবং আরো 10টা একটু বাছা বাছা মুখস্থ করবেন, বুঝতে পারছেন? এই 40টা মৌল মুখস্থ করলে 9-10 এর জন্য মোটামুটি হয়ে যাবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কত হয় মানে 3d, 4s2, 3d কত হবে 10, তারপরে আসবে 4p3। দেখেন মৌলটার কি ইলেকট্রন বিন্যাস হয়েছে দেখা যাচ্ছে। আর্সেনিক পারমাণবিক সংখ্যা 33। আমি যখন ইলেকট্রন বিন্যাস করলাম তখন কি আসছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, তারপরে 4s2, তারপরে 4p3। এই যে ইলেকট্রন বিন্যাস করলাম, এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পর্যায় সংখ্যা কত হবে মানে পর্যায় সংখ্যা হবে কত? 4। হ্যাঁ মিথিলা বলেন পর্যায় সংখ্যা 4 হবে। আচ্ছা 4 লিখলাম। এবং গ্রুপ সংখ্যা কত হবে? এটার নিয়ম হচ্ছে ডি, এস এবং পি এই তিনটা অরবিটাল যদি পাশাপাশি থাকে, আমি আবারও বলছি দেখেন দেখা যাচ্ছে না, ডি, এস এবং পি এই তিনটা অরবিটাল যদি পাশাপাশি থাকে তাহলে এই তিনটা অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে 10 দিয়ে 12 আর 3 কত হচ্ছে মানে 15। এই মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে 15। এই তো মোটামুটি আমাদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় হয়ে গেল। এটুকু সিলেবাসে ছিল। এখন বলেন এই যে 4টা নিয়ম শিখিয়ে দিলাম, এই 4টা নিয়ম সম্পর্কে মোটামুটি আপনারা কি বুঝতে পারছেন তো না? জি স্যার। আচ্ছা, এরপর আমরা দেখেন পর্যায় সারণীতে কোন একটা মৌলের অবস্থান জেনে এর ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করব। এখন এই যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা করব, আপনারা মোটামুটি গ্রুপ পর্যায় এগুলো জানেন। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি পর্যায় সারণী দেখলে সবগুলো গ্রুপ সম্পর্কে আমি তো আলোচনা করতে পারবো না, আমি কয়েকটা গ্রুপ নিয়ে একটু আলোচনা করছি। বাসায় আপনি তারপরেও একটু বেশি করে পড়বেন, যদি কোনো কনফিউশন হয় তাহলে আপনি আমাকে বলবেন। আমি এখন গ্রুপ 1 নিয়ে আলোচনা করব, তারপরে গ্রুপ 2 নিয়ে আলোচনা করব, তারপরে গ্রুপ 17 নিয়ে আলোচনা করব। এইগুলা গ্রুপ, এগুলা হচ্ছে গ্রুপের নাম মোটামুটি। তারপরে গ্রুপ 18 একটা আছে, এরকম অনেকগুলো গ্রুপ আছে। এখন এই যে গ্রুপটা আমরা যে শনাক্ত করছি, 1 নাম্বার গ্রুপ শনাক্ত করলাম যে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এটা কয় নাম্বার গ্রুপের মৌল হবে মানে 1 নাম্বার গ্রুপের মৌল হবে। তাহলে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান জানলাম, জানার পর এখন তার ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলা হয়, আপনি কি ব্যাখ্যা করবেন? সাপোজ আমি 1 নাম্বার গ্রুপ নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, করে দেখলাম তার সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র এস অরবিটাল আছে এবং এই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি?
এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। তার মানে আপনি এখানে নিঃসংকোচিত্তে বলে দিলেন যেটা পর্যায় সারণীর কয় নম্বরে অবস্থিত? 1 নাম্বার গ্রুপে অবস্থিত, অর্থাৎ গ্রুপ 1 এ অবস্থিত। এটা আপনি শিওর হলেন। এখন এই 1 এ অবস্থিত যে মৌলগুলো আছে তাদের মধ্যে কি কি আছে মনি? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, লিথিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। আছে না মনি? এই যে 6টা মৌল আছে, এই 6টা আচ্ছা দেখতে পাচ্ছেন না, এই 6টা মৌলকে আমরা কি বলবো? 1 নাম্বার গ্রুপের মৌল বলবো। কি বলবো? 1 নাম্বার গ্রুপে। এখন এই 1 নাম্বার গ্রুপের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে আপনারা কি অবগত আছেন? আপনারা কি জানেন? আপনাকে বইয়ে সম্ভবত ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী দেয়া আছে, এগুলো একটু সুন্দর করে পড়বেন। কি কি ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী দেয়া আছে একটু লক্ষ্য করে দেখেন। আমি আপনাকে কয়েকটা একটু বলছি। 1 নাম্বার গ্রুপের যতগুলো এখানে মৌল আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সবগুলো মৌলেরই ইলেকট্রন বিন্যাস করে দেখবেন এদের কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। সবগুলো মৌলেরই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে মানে? একটা ইলেকট্রন আছে। এখন প্রশ্নটা হচ্ছে সবগুলো মৌল তাদের শেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটা কত আয়ন গঠন করবে? একটা ধনাত্মক আয়ন গঠন করবে না? অর্থাৎ সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এই যে সোডিয়াম প্লাস গঠন করবে, লিথিয়াম ত্যাগ করলে লিথিয়াম প্লাস গঠন করবে, এরকম রুবিডিয়াম ত্যাগ করলে প্লাস গঠন। সবগুলা যতগুলা মৌল আছে সবগুলাই ধনাত্মক আয়ন গঠন করে। কত ধনাত্মক আয়ন? 1। তাদের ধনাত্মক চার্জের সংখ্যা কত হবে? 1 হবে। এখন এদের রাসায়নিক কিছু কিছু বৈশিষ্ট্য আছে, ভৌত বৈশিষ্ট্য আছে, এগুলো একটু বই থেকে পড়ে নেবেন। কি কি ভৌত বৈশিষ্ট্য আছে? এটা খুবই সক্রিয়। 1 নাম্বার গ্রুপে যতগুলো মৌল আছে সবগুলাই সক্রিয়। রাসায়নিক ধর্ম বলতে পারেন এগুলা সবগুলাই অধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে মনি? লবণ তৈরি করে। ক্ষার ধাতুরা কি তৈরি করে? লবণ তৈরি করে। আর একটা রাসায়নিক ধর্ম আছে, যে কোনো ক্ষার ধাতু যদি পানির সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি করে মনি? হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষার দ্রবণ তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই বৈশিষ্ট্যগুলো আপনি একটু পড়ে নেবেন। এটা কয় নাম্বার গ্রুপের বৈশিষ্ট্য হলো? 1 নাম্বার গ্রুপের বৈশিষ্ট্য হলো। আপনি পর্যায়ক্রমে 2 নাম্বারে যান। 2 নাম্বার গ্রুপে কি কি বৈশিষ্ট্য আছে? এরা মাটিতে পাওয়া যায়, এদের উৎস হতে মাটি, এদের সর্বশেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন আছে, এরা 2টা ইলেকট্রন ত্যাগ করে দ্বি-ধনাত্মক আয়ন গঠন করে, এরা হ্যালোজেনের সাথে যুক্ত করে লবণ তৈরি করে, আবার এরা পানির সাথে যুক্ত করে কি কি উৎপন্ন করে? ক্ষার দ্রবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই সবগুলো আগের মতো ক্ষার ধাতুর মতো। তাহলে গ্রুপ 1 গেল, গ্রুপ 2 গেল। আপনি যদি গ্রুপ 17 নাম্বারে যান তাহলে দেখতে পাবেন 17 নাম্বার গ্রুপকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেনের কথার অর্থ কি? লবণ উৎপাদনকারী, অর্থাৎ লবণ উৎপাদন করতে এরা ব্যবহার করা হয়। এদের উৎস হচ্ছে সমুদ্র। এদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি থাকে? 7টি ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন এরা গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করে। এরকম এসেট্রা বৈশিষ্ট্যগুলো আপনি একটু বলেন। 17 নাম্বার গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তো অধাতু, তাহলে অ্যাস্টাটাইন আর টেনেস্টাইন অধাতু হলো না কেন? এখন দেখেন সবগুলো একটা গ্রুপে যখন মৌলগুলো অবস্থিত হবে তখন সবগুলা মৌলেরই ভৌত অবস্থাটা একই রকম হয় না। বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন যে অধাতু, যদিও এলা অধাতুর গ্রুপে অবস্থিত, কিন্তু পর্যায় সারণীর এগুলা কি অনেক নিচে অবস্থিত না মনে? অনেক নিচে, এদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি। আমি কি বুঝাতে পারছি? যখনই পারমাণবিক সংখ্যা বেশি হবে তখনই ভৌত অবস্থাটা এই যে আগের যে মৌলগুলো আছে এই মৌলের মতো অবস্থা হয় না, এটা একটু ব্যতিক্রমী পালন করে। বুঝতে পারছেন? যেমন আপনি দেখেন হাইড্রোজেনের কথা যদি চিন্তা করেন, ব্যতিক্রম কিছু কিছু আছে না? হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে অবস্থিত হওয়া সত্ত্বেও অধাতু কেন? 1 নম্বর গ্রুপে তো সবগুলাই ধাতু আছে, কিন্তু হাইড্রোজেনটা অধাতু। ঠিক ওইটার ক্ষেত্রেও তাই। ওদের ভৌত অবস্থাটা কি আছে মনে? একটু কঠিন আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরকম। তারপরে কিছু কিছু মৌল আছে পর্যায় সারণীতে অবস্থিত আছে, যেমন দেখেন আপনি প্রকৃতিতে পাওয়াই যায় না এদেরকে। আপনি 11 নম্বর গ্রুপের একটা মৌল আছে, আপনারা জানবেন, এদেরকে ইয়া বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। এই মুদ্রা ধাতু যেটা 4 নম্বর মৌলটা, এই মৌল প্রকৃতিতে পাওয়াই যায় না। মুদ্রা তো তৈরি করবেন, পাওয়াই যায় না, কিন্তু এগুলা ধাতু আছে না, পরীক্ষাগারে তৈরি করা হয়। এই সবগুলো আসলে একই রকম বৈশিষ্ট্য পালন করে না, এদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতার কারণেই ওইগুলা অধাতু হলেও নিচের গুলো আসলে অধাতু হয় না, এগুলা ধাতু হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা মনে আর কোনো প্রশ্ন আছে কি এখান থেকে, বা এই অধ্যায়ের রেগুলার জিনিস যেগুলো টপিকস পড়ালাম? ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে একটু পড়বেন। মুদ্রা ধাতু কাকে বলে? মুদ্রা ধাতুটা কেন এদেরকে মুদ্রা ধাতু বলা হয়? এরকম টাইপের কিছু বৈশিষ্ট্য আছে। আবার অবস্থান্তর মৌল কোনগুলা? 3 থেকে 11 নম্বর গ্রুপের মৌলকে অবস্থান্তর বলা হয়, কিন্তু 12 নম্বর গ্রুপের মৌলকে আবার অবস্থান্তর বলা হয় না কেন? এইগুলাকে বলা হয় আপনার এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী। এটা আপনার বইয়ের জানো কত নাম্বার পেজে দেখবেন অনেকগুলা কথা লেখা আছে।
যে বিশেষ নাম দেওয়া আছে, প্রত্যেকটা গ্রুপের এবং বিশেষ বিশেষ কিছু নাম আছে এবং এইদের আবার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ে ওখানে আলোচনা করা আছে, এটা একটু পড়বেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব, দেখেন পরবর্তী টপিক যেটা আছে, পর্যায় সারণীর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এখন পর্যায় সারণীর যে গুরুত্ব ব্যাখ্যা করবেন, এটা তো আপনি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের মতো আপনি নিজের দক্ষতার উপর ডিপেন্ড করবেন যে পর্যায় সারণীর গুরুত্ব কে কত ভালো বেশি লিখতে পারবেন। আমি যেটুকু বলবো সেটুকু আপনার পছন্দ নাও হতে পারে, অথবা জয়িতা যতটুকু বলবে আমার সেটুকু ভালো নাও লাগতে পারে। তবে হ্যাঁ, সবগুলা তথ্য দ্বারা যে ভালো করে লিখবে তারটাই সবচেয়ে বেশি গ্র্যান্টেড হবে। গুরুত্ব মানে বুঝতে পারছেন তো? আপনাকে বইয়ে মনে হয় উপকারিতা লেখা আছে না, গুরুত্ব লেখা আছে? লেখা আছে কি? সেটা হচ্ছে আপনি 1 নম্বর সুবিধা দেওয়া। হ্যাঁ, আমি কয়েকটা একটু বলে দিচ্ছি। 1 নম্বর গুরুত্বটা হচ্ছে কি? 1 নম্বর গুরুত্বটা হচ্ছে একটা মৌলের এই যে 118টা মৌল আছে, এই 118টা মৌল সম্পর্কে আপনি কিন্তু জানা চারটিখানি কথা না। এই জন্য দেখা যাচ্ছে যে একটা গ্রুপের বা একটা পর্যায় সারণীর একটা গ্রুপ সম্পর্কে জানা থাকলে ওই গ্রুপের মধ্যে যতগুলো মৌল আছে সবগুলো একই রকম ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পালন করছে। তাহলে অল্প পরিশ্রমে আমরা বেশি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে জানতে পারছি। এটাই হচ্ছে পর্যায় সারণীর একটা গুরুত্ব। এরকম আছে। তারপর অজানা মৌল সম্পর্কে আমরা জানতে পারছি, এটা একটা আছে। কিভাবে আমরা মৌলগুলাকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারছি, এটা একটা গুরুত্ব আছে। এরকম অনেক গুরুত্ব আছে, আপনারা একটু সুন্দর করে সাজায় গোছায় লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে গুরুত্ব সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে মনে? যদি থেকে থাকে তাহলে আপনি একটু বলতে পারেন যে স্যার পর্যায় সারণীর গুরুত্বের মধ্যে আর কি কি দেওয়া যায়, আমি এইটা দিতে যাচ্ছি, এটা হয় কিনা। আপনাদের কোনো যদি অপিনিয়ন্স থাকে সেটা আমাকে একটু বলতে পারেন। আচ্ছা, এটা আমরা শেষ করি। আমরা তাহলে এখন পরবর্তীটা টপিকসে চলে যাই। পরবর্তী টপিক দেখেন, আপনি সিলেবাস দেখলে দেখতে পাবেন লেখা আছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করতে পারবো। মানে কি, আপনি যে সকল পর্যায় সারণীতে মৌল আছে তারা যে ধর্মগুলা পালন করে সেই ধর্মগুলা কি রকম টাইপের হবে মনি? একই রকম টাইপের ধর্ম হবে। বুঝতে পারছেন কি রকম টাইপের? দেখেন যতগুলা খাদ্য ধাতু আছে এই সবগুলা খাদ্য ধাতু হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এই প্রত্যেকটা লবণ একই রকম ধর্ম পালন করে, সেটা ভৌত হতে পারে, রাসায়নিক হতে পারে, এরকম এসেট্রা এসেট্রা। যে মৌলগুলো আছে 1 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল, সবগুলা দেখবেন যে যৌগ গঠন করে তারা একই রকম ধর্ম পালন করে। এটা নিয়ে আমরা আর আলোচনা করব না, আপনারা মোটামুটি আমার মনে হয় এটা পারবেন। তাহলে পর্যায় সারণী থেকে আর কোনো সমস্যা হবে মনি? যে কয়জন আছেন একটু বলেন তো, সামনের দিন কি পর্যায় সারণী ক্লাস নিতে হবে? স্যার তেজস্ক্রিয় মৌলটা আসলে কি? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর উপরে ইজ গ্রেটার দ্যান 82, এগুলা মৌলকে প্রকৃতিতে রেখে দিলে এই মৌলগুলোর থেকে অটোমেটিকলি স্বতঃস্ফূর্তভাবে 3 ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা, গামা। এখন যে সকল মৌল থেকে এই আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলবো, আর যে সকল রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলবো। মানে 3 নম্বর অধ্যায়ে এটা পড়ানো হয়েছিল মনে হয়, আপনি একটু 3 নম্বরে দেখেন তাহলে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা। এখন সিলেবাস অনুযায়ী আমাদের আজকের টাইম তো আমার শেষ হয়ে গেল, 45 পর্যন্ত ক্লাস ও 15 পর্যন্ত ক্লাস, সরি। এখন আমরা অনুযায়ী সিলেবাস অনুযায়ী আগামী দিন আমরা 5 নাম্বার অধ্যায় শুরু করব। আপনারা একটু সবাই সিলেবাস দেখবেন, দেখে ওই জিনিসটা একটু পড়ে রাখার চেষ্টা করবেন। আমি সামনের দিন এসে আলোচনা করব। আমি কি বুঝাইতে পারছি মানে? আর যদি পর্যায় সারণীর মধ্যে কারো কোনো প্রশ্ন সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একটু আমার জিজ্ঞেস করবেন যে স্যার আমার এটা সমস্যা, এটা পারছি না, এটা একটু প্রবলেম হচ্ছে। যদি এরকম কোনো সমস্যা থাকে আমার সাথে একটু ডিসকাস করবেন, আমি আপনাদের সাথে আলোচনা করব। ওকে, আচ্ছা তাহলে মনি আজকে মোটামুটি এই পর্যন্তই আমরা করাবো। আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সামনের ক্লাসে আমার সাথে ডিসকাস করবেন, আমরা সামনের ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করবো হয়নি, পর্যায় সারণী নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। তবে আমার আশা করছি আপনারা বাসায় পড়লে সবাই মোটামুটি শেষ করতে পারবেন, সমস্যা হবে না। আর আমরা সামনের দিন আগামী দিন মানে আগামীকাল যে আমার ক্লাস আছে, আমি আগামীকালকে আপনি পর্যায় সারণীর পরের যে অধ্যায় আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো নি। ওখানে দেখবেন লেখা আছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, যোজনী কাকে বলে, যৌগমূলক কাকে বলে, তারপর ক্যাটায়ন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে, রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি, এইগুলা জিনিস নিয়ে কালকে আলোচনা করবো। আপনারা একটু পড়ে আসবেন। আচ্ছা মনি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।